হ্যালো বন্ধুরা, আমার নাম রাশিদা বিনতে জারা, ডাকনাম জারা। আমি বাংলাদেশের সবুজ শ্যামল পরিবেশে বেড়ে ওঠা একজন সাধারণ মেয়ে। আমাদের পরিবার খুব রক্ষণশীল বা খুব আধুনিক নয়, বরং আদর্শ এবং মূল্যবোধকে আঁকড়ে ধরে বেঁচে থাকায় বিশ্বাসী। ছোটবেলা থেকেই আমার জগৎ ছিল বই, আমার ছোট বাগান আর আমার পরিবারকে ঘিরে। আমার জীবনের গল্পে অসাধারণ কিছু নেই, কিন্তু আমার চারপাশের মানুষগুলোর কারণে আমার সাধারণ জীবনটাই একটা সময় অসাধারণ হয়ে উঠেছিল। বিশেষ করে একজনের উপস্থিতি আমার ভাবনার জগৎকে এমনভাবে নাড়া দিয়েছিল যা আমি কখনো কল্পনাও করিনি। আমার চুলের প্রশংসা সবাই করত, মেঘের মতো কালো আর ঘন হওয়ায় বন্ধুরা প্রায়ই হিংসে করত। তবে এই প্রশংসার ভিড়ে একজনের প্রশংসা আমার কানে এসে অন্যভাবে বাজত। সে হলো আমার খালাতো ভাই উবাইদুল হাসান। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, একসাথে খেলেছি, বাড়ির উঠোনে একসাথে কৈশোরের হাজারো স্মৃতি বনেছি। সে ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার খেলার সাথী এবং আমার সকল গোপন কথার বিশ্বস্ত শ্রোতা। তার প্রশংসাগুলো শুধু কথার কথা মনে হতো না, মনে হতো এর পেছনে আরও গভীর কোনো অনুভূতি লুকিয়ে আছে। ওবায়দুল ভাইয়া যখন আমার দিকে তাকাতো, তার দৃষ্টিটা ছিল অদ্ভুত রকমের শান্ত আর গভীর। সেই দৃষ্টিতে থাকতো না কোনো চঞ্চলতা, থাকতো একরাশ অব্যক্ত কথা। প্রায়ই দেখতাম আমি যখন অন্য বন্ধুদের সাথে হাসছি বা কথা বলছি, সে দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকালেই সে চোখ সরিয়ে নিত, যেন কিছু একটা লুকাতে চাইছে। তার এই আচরণ আমার কাছে প্রথম প্রথম স্বাভাবিক মনে হলেও বয়স বাড়ার সাথে সাথে এর মাঝে লুকিয়ে থাকা রহস্য আমাকে ভীষণভাবে ভাবাতে শুরু করে। আমি বুঝতাম না কেন সে এমন করে। আমাদের একসাথে পথ চলাটা ছিল খুব সহজ আর স্বাভাবিক। প্রায় বিকেলে সে আমাকে নিয়ে নদীর ধারে হাঁটতে যেত। আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটতাম, কথা বলতাম। তবে মজার ব্যাপার হলো, আমাদের কথার বেশিরভাগ জুড়েই থাকত আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, আমার ভালো লাগা, মন্দ লাগা। সে খুব মন দিয়ে আমার সব কথা শুনত, যেন আমার স্বপ্নগুলো তার নিজের। কখনো কখনো সে এমনভাবে আমার পছন্দের বিষয়গুলো মনে রাখত যা আমাকে অবাক করে দিত। আমার জন্মদিনে সে ঠিক সেই রঙের পোশাক উপহার দিত যা আমি কোনো এক কথায় বলেছিলাম আমার প্রিয়। সে আমাকে প্রায়ই ছোট ছোট উপহার দিত, কখনো একগুচ্ছ বেলি ফুল, কখনো আমার প্রিয় লেখকের নতুন কোনো বই। এই উপহারগুলোর মাঝে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু ছিল একরাশ আন্তরিকতা আর যত্ন। প্রতিটি উপহারের পেছনে যেন একটা গল্প থাকত, একটা অনুভূতি থাকত। সে কখনো সরাসরি কিছু বলতো না, কিন্তু তার কাজের মাধ্যমে এমন কিছু প্রকাশ করত যা আমার মনকে ছুঁয়ে যেত। আমি এই যত্ন আর ভালোবাসাকে ভাই বোনের স্বাভাবিক সম্পর্ক হিসেবেই দেখতাম, কিন্তু আমার মনের গভীরে কোথাও একটা প্রশ্ন সব সময় উকি দিত। পরিবারের সবাই ওবায়দুল ভাইয়াকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। আমার বাবা মা তাকে নিজের ছেলের মতোই দেখতেন। তার ভদ্রতা, নম্রতা আর দায়িত্বশীল আচরণ ছিল সবার কাছে প্রশংসনীয়। আমার যে কোনো প্রয়োজনে আমার বাবা মায়ের পর সেই ছিল প্রথম ব্যক্তি যে আমার পাশে এসে দাঁড়াতো। আমার পড়াশোনার ব্যাপারে, আমার শখের ব্যাপারে তার উৎসাহ ছিল সবচেয়ে বেশি। এই বিশ্বাস আর আস্থার সম্পর্কটা এতটাই গভীর ছিল যে আমি কখনো তার অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো কারণ খুঁজে দেখিনি। তবে দিন দিন তার অব্যক্ত কথার ধরন বাড়তে থাকল। সে প্রায়ই কথা বলতে গিয়ে থেমে যেত, মনে হতো খুব গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছে না। তার এই দ্বিধা আমাকেও এক ধরনের অস্বস্তিতে ফেলে দিত। আমি বুঝতে পারতাম আমাদের এই সহজ সরল সম্পর্কের মাঝে এমন কোনো অদৃশ্য দেয়াল আছে যা সে ভাঙতে চাইছে, কিন্তু পারছে না। আর এই দেয়ালের রহস্যটাই আমার মনকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল। আমার কৈশোরের সেই দিনগুলোতে আমি উপলব্ধি করতে শুরু করি
কিছু সম্পর্ক সংজ্ঞার বাইরেও হয়, কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। ওবায়দুল ভাইয়ার সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই এক রহস্যের চাদরে মোড়া ছিল। আমি তাকে ভাই হিসেবে শ্রদ্ধা করতাম, বন্ধু হিসেবে বিশ্বাস করতাম, কিন্তু তার চোখের ভাষা আমাকে এক নতুন জগতের দিকে ঠেলে দিচ্ছিল, যে জগতের কোনো নাম আমার জানা ছিল না। আর এখান থেকেই শুরু হয় আমার জীবনের এক নতুন অধ্যায়, এক গভীর রহস্যের পথে যাত্রা। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। আমরা কৈশোর পেরিয়ে তরুণ বয়সে পা দিলাম। কলেজ জীবনের ব্যস্ততা আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন আনলেও আমাদের সম্পর্কের গভীরতা একটুও কমেনি, বরং ওবায়দুল ভাইয়ার যত্ন আর আমার প্রতি তার মনোযোগ যেন আরও বেড়ে গিয়েছিল। সে এখন আগের চেয়েও বেশি আমার খেয়াল রাখত। আমার ক্লাস, পরীক্ষা, পড়াশোনার সব খোঁজখবর তার নখদর্পণে থাকত। কখনো আমার নোটস প্রয়োজন হলে সে নিজের পড়াশোনা ফেলে আমার জন্য নোটস তৈরি করে দিত। তার এই নিঃস্বার্থ আচরণ আমাকে মুগ্ধ করত, কিন্তু এর পেছনের কারণটা তখনও আমার কাছে ধোঁয়াশাই ছিল। কলেজে আমার নতুন কিছু বন্ধু হয়েছিল, তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমরা একসাথে ক্লাস করতাম, লাইব্রেরিতে পড়তাম, মাঝে মাঝে ঘুরতেও যেতাম। আমি লক্ষ্য করতাম আমার কোনো বন্ধুদের সাথে কথা বললে ওবায়দুল ভাইয়ার চেহারায় একটা সূক্ষ্ম পরিবর্তনের ছায়া পড়ত। সে সরাসরি কিছু বলতো না, কিন্তু তার নীরবতা আর গম্ভীর হয়ে যাওয়াটা আমার চোখ এড়াত না। সে তখন এমনভাবে আমার সাথে আচরণ করত যেন আমি কোনো ভুল করে ফেলেছি। এই অধিকারবোধটা স্বাভাবিক সম্পর্কের চেয়ে একটু বেশিই মনে হতো। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ খুব বৃষ্টি নামল। আমার কাছে ছাতা ছিল না, আর আশপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না। আমি যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে হাঁটছিলাম, হঠাৎ দেখি ওবায়দুল ভাইয়া একটা বড় ছাতা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সে এক মুহূর্তও দেরি না করে ছাতাটা আমার মাথার ওপর ধরে বলল, বলেছিলাম না বৃষ্টির দিন ছাতা ছাড়া বের হবি না, এখন তো ঠান্ডা লেগে যাবে। তার চোখের বকুনির মাঝে যে কি গভীর উদ্বেগ আর মমতা লুকিয়েছিল তা আমার হৃদয়কে স্পর্শ করে গেল। সেদিন পুরো রাস্তা আমরা এক ছাতার নিচে ভিজে ভিজে বাড়ি ফিরেছিলাম, কিন্তু তার বলা কথাগুলো আমার কানে বাজছিল। তার রহস্যময় আচরণগুলোর মধ্যে একটি ছিল আমার জন্য লেখা তার ডায়েরি। আমি ঘটনাটা জেনেছিলাম অনেক পরে, কিন্তু তার আভাস পেতাম প্রায়ই। সে প্রায়ই আমার সাথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, আমার বলা সাধারণ কথাগুলো তার ডায়েরিতে টুকে রাখত। একবার আমি মজা করে বলেছিলাম আমার নীল প্রজাপতি খুব পছন্দ। এর কিছুদিন পর আমার জন্মদিনে সে আমাকে একটা কাচের বক্সের ভেতর সংরক্ষিত নীল রঙের প্রজাপতির শোপিস উপহার দেয়। সাথে একটা ছোট চিরকুট ছিল, যেখানে লেখা ছিল, তোমার ভালো লাগাগুলো আমার কাছে ভীষণ দামি। এই ছোট ছোট মুহূর্তগুলো আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছিল। আমাদের পরিবারের মধ্যেও আমাদের সম্পর্ক নিয়ে এক ধরনের নীরব আলোচনা ছিল। আত্মীয় স্বজনরা প্রায়ই মজা করে বলতো, জারা আর ওবায়দুলের বোঝাপড়াটা দারুণ। এসব কথা শুনলে আমি লজ্জায় লাল হয়ে যেতাম, আর ওবায়দুল ভাইয়া প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু আমি তার চোখে এক ধরনের আশার আলো দেখতে পেতাম। এই সামাজিক আলোচনাগুলো আমাদের সম্পর্কের রহস্যকে আরও ঘনীভূত করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না এই সব কিছুর শেষ কোথায়। ওবায়দুল ভাইয়ার সবচেয়ে অদ্ভুত অভ্যাস ছিল, সে কখনো আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারত না। যখনই আমাদের চোখাচোখি হতো, সে দ্রুত চোখ নামিয়ে নিত। তারই লাজুক স্বভাবটা আমার কাছে খুব মিষ্টি লাগত, কিন্তু এর কারণটা ছিল অজানা। আমার মনে হতো তার চোখে এমন কোনো কথা লেখা আছে যা সে আমাকে পড়তে দিতে চায় না। তারই পালিয়ে যাওয়া দৃষ্টির মধ্যেই যেন লুকিয়েছিল হাজারো না বলা গল্প। একবার আমার খুব জ্বর হয়েছিল। টানা ৩ দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। সেই ৩ দিন ওবায়দুল ভাইয়া প্রায় নির্ঘুম রাত কাটিয়েছে। ডাক্তার, ওষুধ, আমার খাবার সব কিছু সে নিজ হাতে সামলেছে। আমার মা প্রায় বলতেন, ওবায়দুল যেভাবে তোর যত্ন নেয়, নিজের ভাইও হয়তো এতটা পারে না।
তার এই সেবা আর যত্নের মাঝে আমি এক অন্যরকম আশ্রয় খুঁজে পেতাম। মনে হতো এই মানুষটার কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু কেন সে আমার জন্য এতটা করে, এই প্রশ্নটা আমাকে প্রতিনিয়ত ভাবাতো। এইভাবেই ছোট ছোট ঘটনা, রহস্যময় আচরণ আর অব্যক্ত অনুভূতির মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছিল। আমাদের সম্পর্কটা একটা শান্ত নদীর মতো বইছিল, যার উপরিভাগ খুব শান্ত হলেও গভীরে ছিল শক্তিশালী স্রোত। আমি সেই স্রোতের টান অনুভব করতে পারছিলাম, কিন্তু তার উৎস বা গন্তব্য সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি শুধু অপেক্ষা করছিলাম, কবেই রহস্যের মেঘ কেটে গিয়ে সত্যিটা প্রকাশ পাবে। বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখার সাথে সাথে আমাদের জগৎটা আরও বড় হতে শুরু করে। আমি বাংলা সাহিত্য নিয়ে পড়ার সুযোগ পাই, যা আমার স্বপ্নের বিষয় ছিল। অন্যদিকে ওবায়দুল ভাইয়া কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়। আমাদের পড়ার বিষয় আলাদা হওয়ায় আগের মতো সারাদিন একসাথে থাকাটা আর হতো না। কিন্তু দূরত্বের কারণে আমাদের সম্পর্কের টান যেন আরও বেড়ে গিয়েছিল। সে প্রতিদিন নিয়ম করে একবার আমার খোঁজ নিত। আমার ক্লাস কেমন হলো, দিনটা কেমন কাটলো, এই সামান্য কথাগুলো তার মুখ থেকে শোনার জন্য আমিও অপেক্ষা করতাম। এই সময়ে আমাদের জীবনে তৃতীয় এক চরিত্রের আগমন ঘটে। আমার বিভাগে ফাহিম নামের একটি ছেলে ছিল। সে খুব ভালো ছাত্র এবং চমৎকার আবৃত্তি করত। ক্লাসের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের একসাথে কাজ করতে হতো, যার কারণে আমাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ফাহিম প্রায়ই আমার সাথে নোটস আদান প্রদান করত, লাইব্রেরিতে একসাথে পড়ত। আমাদের এই বন্ধুত্বটা ছিল খুব স্বাভাবিক এবং নির্মল। কিন্তু এই বন্ধুত্বটা ওবায়দুল ভাইয়ার মনে এক অজানা ঝড়ের সৃষ্টি করেছিল, যা আমি প্রথম দিকে বুঝতে পারিনি। একদিন সন্ধ্যায় আমি আর ফাহিম ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম। আমরা ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে ওবায়দুল ভাইয়া সেখানে আসে। আমাকে ফাহিমের সাথে হাসতে দেখে তার মুখটা ক্ষণিক থমথমে হয়ে যায়। সে আমাদের টেবিলের কাছে এসে কোনো কথা না বলে শুধু আমার দিকে একবার তাকায় এবং গম্ভীর মুখে চলে যায়। তার সেই দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যা আমার ভেতরটাকে কাঁপিয়ে দিয়েছিল। সেদিন প্রথমবার আমার মনে হলো তার এই আচরণ শুধু ভাই বোনের স্নেহের প্রকাশ নয়, এর পেছনে আরও গভীর কোনো অনুভূতি কাজ করছে। সেই রাতের পর থেকে ওবায়দুল ভাইয়া আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। আমি ফোন করলে সে এড়িয়ে যেত, দেখা হলেও না দেখার ভান করে চলে যেত। তার এই আকস্মিক পরিবর্তন আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি বুঝতে পারছিলাম না আমার কী অপরাধ। আমি তাকে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেও কোনো উত্তর পাইনি। তার এই নীরব অভিমান আমাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছিল। আমার পৃথিবীটা হঠাৎ করেই যেন রঙহীন হয়ে গিয়েছিল। কয়েকদিন পর আমার মা আমাকে ডেকে জিজ্ঞেস করেন, সারা, ওবায়দুলের সাথে তোর কিছু হয়েছে? ছেলেটা কেমন যেন মনমরা হয়ে থাকে। আমি মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি, শুধু মাথা নিচু করেছিলাম। আমার মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কিছু সম্পর্ক খুব জটিল হয় রে মা। বাইরে থেকে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি গভীর হয় এর ভেতরের রূপ। সময়কে তার নিজের মতো চলতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের এই কথাগুলো আমার মনের ভেতরে দ্বিধাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমি আর সহ্য করতে না পেরে একদিন সরাসরি ওবায়দুল ভাইয়ার মুখোমুখি হই। আমি তার পথ আটকে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, কেন এমন করছো আমার সাথে? আমি কি কোনো ভুল করেছি? সে প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু আমার চোখের পানি দেখে তার ভেতরের অভিমানের বাঁধ ভেঙে যায়। সে কাঁপতে কাঁপতে গলায় বলে, আমি শুধু চাই তোর চারপাশে যারা থাকবে তারা যেন তোর মতোই স্বচ্ছ আর সুন্দর মনের হয়। তুই খুব সরল যারা, দুনিয়ার সব মানুষকে অত সহজে বিশ্বাস করিস না। তার কথায় ফাহিমের প্রতি এক ধরনের ঈর্ষার সুর স্পষ্ট ছিল, যা সে লুকানোর চেষ্টা করেও পারেনি। সেই দিন আমি প্রথম বুঝতে পারি ওবায়দুল ভাইয়ার অনুভূতির গভীরতা। তার এই অধিকার বোধ, এই ঈর্ষা কোনোটি সাধারণ ভাই বোনের সম্পর্কের মতো নয়। সে আমাকে আগলে রাখতে চায়, আমার চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করতে চায়, যেখানে বাইরের কোনো আঘাত আমাকে স্পর্শ করতে পারবে না। তার এই অনুভূতি আমার কাছে নতুন ছিল এবং সত্যি বলতে
এই আবিষ্কার আমার নিজের মনেও এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। ওবায়দুল ভাইয়ার ভেতরের অনুভূতির কিছুটা আভাস পাওয়ার পর আমার নিজের মধ্যেও এক ধরনের পরিবর্তন আসতে শুরু করে। আমি তাকে নতুনভাবে দেখতে শুরু করি। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি দৃষ্টির পেছনের অর্থ খোঁজার চেষ্টা করি। এতদিন যে বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হতো, এখন সেগুলোর মধ্যেই আমি এক অসাধারণত্বের ছোঁয়া পেতে থাকি। তার নীরবতাও আমার কাছে হাজারো শব্দের চেয়ে বেশি অর্থবহ হয়ে ওঠে। আমি বুঝতে পারছিলাম আমাদের সহজ সরল সম্পর্কটা এক জটিল এবং গভীর পথের দিকে এগোচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সপ্তাহে আমি একটি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিই। ছোটবেলা থেকেই লেখালেখি আর আবৃত্তি আমার ভীষণ পছন্দের। আমি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি আবৃত্তির জন্য নির্বাচন করি। অনুশীলনের সময় ওবায়দুল ভাইয়া প্রায়ই আমার পাশে থাকত। সে নিজে আবৃত্তি না জানলেও আমার উচ্চারণের প্রতিটি খুঁটিনাটি বিষয় খুব মন দিয়ে শুনত এবং আমাকে উৎসাহ দিত। তার উপস্থিতি আমার আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। অনুষ্ঠানের দিন আমি মঞ্চে ওঠার আগে খুব নার্ভাস ছিলাম। হাজারো দর্শকের সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস আমার ছিল না। আমি যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায়, তখন ওবায়দুল ভাইয়া আমার পাশে এসে দাঁড়ায়। সে আমার হাতে একটা ছোট্ট ডায়েরি দিয়ে বলে, এটা তোর জন্য। যখন ভয় লাগবে শুধু মনে করবি আমি সামনের সারিতে বসে তোর কথাই ভাবছি। তুই পারবি যারা। তার কথায় এমন এক শক্তি ছিল যা আমার সব ভয়কে জয় করার জন্য যথেষ্ট ছিল। আমি মঞ্চে উঠে আবৃত্তি শুরু করি। আমার চোখ তখন সামনের সারিতে বসা ওবায়দুল ভাইয়াকে খুঁজছিল। তাকে দেখার সাথে সাথে আমার সব জড়তা কেটে যায়। আমি পুরো কবিতাটি এমন এক আবেগ নিয়ে আবৃত্তি করি যা আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছিল। আবৃত্তি শেষে পুরো অডিটোরিয়াম যখন করতালি দিয়ে ওঠে, আমি দেখি ওবায়দুল ভাইয়ের চোখে পানি। সেই অশ্রু ছিল গর্বের, ছিল ভালোবাসার। সেই মুহূর্তে আমার মনে হয় পৃথিবীর সব পুরস্কারও এই মুহূর্তটার কাছে তুচ্ছ। প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি। পুরস্কার হাতে নিয়ে মঞ্চ থেকে নামার পর প্রথম যে মানুষটিকে আমি খুঁজি সে ছিল ওবায়দুল ভাইয়া। সে ভিড়ের মধ্যে এক কোণে দাঁড়িয়েছিল। আমি তার কাছে যেতেই সে মৃদু হেসে বলে, আমি জানতাম তুই প্রথম হবে। তার এই বিশ্বাস আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল। সেদিন আমরা একসাথে বাড়ি ফিরি। পুরো রাস্তা সে আমার পাওয়া ক্রেস্টটা নিজের হাতে ধরে রেখেছিল, যেন ওটা আমার নয়, তারই অর্জন। বাড়ি ফেরার পর এক অদ্ভুত ঘটনা ঘটে। ওবায়দুল ভাইয়া আমাকে যে ডায়েরিটা দিয়েছিল, আমি সেটা খুলে দেখি ডায়েরির প্রথম পাতায় সুন্দর করে লেখা ছিল, আমার পৃথিবীর সকল কবিতা তোকে নিয়েই লেখা হয় যারা। আর ভেতরের প্রতিটি পাতায় ছিল আমার সম্পর্কে লেখা ছোট ছোট কথা, আমার পছন্দের তালিকা, আমার বলা নানা কথা, যা সে বছরের পর বছর ধরে যত্ন করে লিখে রেখেছে। এই ডায়েরিটা ছিল তার নীরব অনুভূতির এক জীবন্ত দলিল। ডায়েরিটা পড়ার পর আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি বুঝতে পারি এই মানুষটা আমাকে কতটা গভীরভাবে ভালোবাসে। তার ভালোবাসা কোনো ঝড়ের মতো নয়, বরং বসন্তের মৃদু বাতাসের মতো, যা নীরবে এসে মনকে ছুঁয়ে যায়। আমি এতদিন যে রহস্যের উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম, সেই উত্তর আমার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তার অদ্ভুত দৃষ্টি, তার নীরব অভিমান, তার নিঃস্বার্থ যত্ন, সব কিছুর কারণ ছিল এই গভীর পবিত্র ভালোবাসা। সেই রাতটা আমি ঘুমাতে পারিনি। আমার ভাবনার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আমি শুধু ভাবছিলাম, যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, তার প্রতি আমার অনুভূতিটা ঠিক কি? এটা কি শুধুই শ্রদ্ধা আর নির্ভরতা, নাকি এর চেয়েও বেশি কিছু? আমি নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করতে শুরু করি, কারণ আমি জানতাম আমার যে কোনো সিদ্ধান্ত আমাদের দুজনের জীবন এবং আমাদের দুই পরিবারের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিতে পারে। ওবায়দুল ভাইয়ার ডায়েরিটা আবিষ্কারের পর আমাদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে যায়। আমি এখন তার চোখের ভাষা পড়তে পারতাম, তার নীরবতার অর্থ বুঝতে পারতাম। কিন্তু আমি ইচ্ছে করে এই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করি। আমার ভয় ছিল, যদি আমি এই অনুভূতিকে স্বীকৃতি দেই, তাহলে আমাদের মধ্যকার এই সুন্দর বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যাবে।
আমি তাকে হারাতে চাইনি, কোনোভাবেই না। তাই আমি আগের মতোই স্বাভাবিক থাকার ভান করতে শুরু করি, যেন আমি কিছুই জানি না। আমার এই এড়িয়ে চলাটা ওবায়দুল ভাইয়া সম্ভবত বুঝতে পেরেছিল। তার আচরণে এক ধরনের হতাশা এবং কষ্ট ফুটে ওঠে। সে হয়তো আশা করেছিল ডায়েরিটা পড়ার পর আমার পক্ষ থেকে কোনো সাড়া পাবে, কিন্তু আমার নীরবতা তাকে আরও বেশি দ্বিধাগ্রস্ত করে তোলে। সে আবার আগের মতো নিজের মধ্যে গুটিয়ে যেতে শুরু করে। আমাদের মধ্যে কথা হতো, দেখা হতো, কিন্তু সেই আগের প্রাণবন্ত ভাবটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। একটা সূক্ষ্ম দূরত্ব আমাদের মাঝে দেয়াল তৈরি করতে শুরু করে। এই সময় আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে। পাত্রপক্ষ আমার বাবা মায়ের পূর্বপরিচিত এবং ছেলেটিও বেশ ভালো চাকরি করত। আমাদের সমাজে এমন প্রস্তাব আসাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আমার বাবা মা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন এবং আমাকে ছেলের ছবি দেখিয়ে আমার মতামত জানতে চান। আমি সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারিনি। আমার চোখের সামনে শুধু ওবায়দুল ভাইয়ার মুখটাই ভেসে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার পৃথিবীটা যেন দুলে উঠেছে। বিয়ের প্রস্তাবের খবরটা কোনোভাবে ওবায়দুল ভাইয়ার কানে পৌঁছায়। সেদিন বিকেলে সে আমাদের বাড়িতে আসে। তার চোখ দুটো ছিল লাল, মুখটা ছিল ফ্যাকাশে। সে সরাসরি আমার ঘরে এসে দাঁড়ায়। তার সেই রূপ আমি আগে কখনো দেখিনি। তার ভেতরের শান্ত মানুষটা যেন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় শুধু একটি কথাই জিজ্ঞেস করে, তুই কি রাজি যারা? তার এই একটা প্রশ্নের মধ্যে ছিল হাজারো আকুতি, হাজারো ভয় আর একরাশ অভিমান। আমি তার প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমার এই নীরবতাকে সে হয়তো সম্মতি হিসেবে ধরে নিয়েছিল। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে একটা ভাঙা হাসি হেসে বলে, ভালো থাকিস, তোর সিদ্ধান্তই চূড়ান্ত। এই কথা বলে সে ঘর থেকে বের হয়ে যায়। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমার ভেতর থেকে খুব দামি কিছু একটা হারিয়ে যাচ্ছে। আমি প্রথমবার তীব্রভাবে অনুভব করি এই মানুষটাকে ছাড়া আমার জীবনটা কতটা অপূর্ণ। সেই রাতে আমি আমার মায়ের ঘরে যাই। মা আমার অবস্থা দেখে হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তিনি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেন। আমি মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদি। কান্নারত অবস্থাতেই আমি মাকে সবকিছু খুলে বলি, ওবায়দুল ভাইয়ার অনুভূতি, আমার দ্বিধা, আমার ভয়, সব কিছু। আমার মা খুব শান্তভাবে আমার সব কথা শোনেন। তিনি আমাকে কোনো প্রকার দোষারোপ না করে শুধু বলেন, মন যা চায় তাই কর। জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যা নিয়ে সারা জীবন গর্ব করা যায়, আফসোস নয়। মায়ের কথাগুলো আমাকে নতুন করে ভাবার শক্তি যোগায়। আমি বুঝতে পারি পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। আমাকে আমার অনুভূতির মুখোমুখি হতে হবে এবং একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি আর কোনোভাবেই ওবায়দুল ভাইয়াকে কষ্ট দিতে চাই না। যেই মানুষটা আমার খুশির জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে পারে, তার প্রতি আমারও কিছু দায়িত্ব আছে। আমি বুঝতে পারি আমার অনুভূতিগুলো শুধু শ্রদ্ধা বা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, তা আরও গভীর কিছুতে পরিণত হয়েছে। পরের দিন সকালে আমি বাবা মাকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিই। আমি বলি যে আমি এখন বিয়ে করতে চাই না এবং পাত্রপক্ষকে যেন না করে দেওয়া হয়। আমার বাবা মা আমার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখান। তারা হয়তো বুঝতে পেরেছিলেন আমার ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমার এই সিদ্ধান্তটা ছিল আমার জীবনের প্রথম বড় কোনো পদক্ষেপ, যা আমি শুধু নিজের জন্য, নিজের অনুভূতির জন্য নিয়েছিলাম। আর এই পদক্ষেপের পেছনে যেই মানুষটার অনুপ্রেরণা ছিল, সে হলো ওবায়দুল হাসান। আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনাটা 2 পরিবারে বেশ আলোড়ন সৃষ্টি করে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে ওবায়দুল ভাইয়ার মধ্যে। সেই যখন জানতে পারে আমি প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছি, তার মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হয়। তার হতাশার মেঘ কেটে গিয়ে সেখানে আশার আলো দেখা দেয়। সে আবার আগের মতো আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। আমাদের মাঝের অদৃশ্য দেয়ালটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনার পর থেকে সে আরও বেশি সাহসী হয়ে ওঠে। তার ভালোবাসার প্রকাশগুলো আর শুধু ইঙ্গিতে সীমাবদ্ধ থাকে না।
একদিন বিকেলে আমরা নদীর ধারে হাঁটছিলাম। তখন সে হঠাৎ করেই থেমে যায়। আমার দিকে ফিরে এসে সরাসরি আমার চোখে চোখ রেখে বলে, কেন ফিরিয়ে দিলি যারা? ছেলেটা তো ভালো ছিল। তার প্রশ্নের ধরনটা ছিল অদ্ভুত। সে যেন উত্তরের জন্য প্রশ্ন করছিল না, বরং আমার মুখ থেকে অন্য কিছু শুনতে চাইছিল। আমি মৃদু হেসে উত্তর দিই, সবার জন্য সবকিছু ভালো হয় না। আমার উত্তর শুনে তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে আর কিছু বলে না, কিন্তু তার সেই হাসিটাই ছিল হাজারো না বলা কথার প্রকাশ। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা একটা নতুন মাত্রা পায়। আমরা দুজনেই জানতাম আমাদের মনের কথা, কিন্তু কেউ সরাসরি স্বীকার করছিলাম না। এই না বলার আনন্দটা ছিল ভীষণ সুন্দর। আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে থাকতাম, কিন্তু আমাদের মধ্যে কোনো অস্বস্তিকর মুহূর্ত তৈরি হতো না। আমাদের সম্পর্কটা ছিল পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে আমাদের শিক্ষা সফরের আয়োজন করা হয়। আমরা সবাই মিলে কক্সবাজার এবং সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করি। ওবায়দুল ভাইয়া প্রথমে যেতে রাজি ছিল না, কারণ তার বিভাগের সফর অন্য সময় হওয়ার কথা ছিল। কিন্তু আমি যখন তাকে বলি যে আমি চাই সে আমাদের সাথে যাক, সে সব ব্যবস্থা করে আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার এই গুরুত্ব দেওয়াটা আমার মনকে ছুঁয়ে যায়। আমি বুঝতে পারি আমার চাওয়া পাওয়ার মূল্য তার কাছে কতটা বেশি। সফরের দিনগুলো ছিল আমার জীবনের অন্যতম সেরা কিছু মুহূর্ত। কক্সবাজারের সমুদ্রের তীরে সূর্যাস্ত দেখার সময় আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। বিশাল সমুদ্রের বর্জনের মাঝেও আমাদের ভেতরের নীরবতা ছিল স্পষ্ট। সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, এই সমুদ্রের মতোই গভীর আমার অনুভূতিগুলো। কোনোদিন কি তুই এর তল খুঁজে পাবে? তার এই কাব্যিক প্রকাশ আমার হৃদয়কে নাড়া দেয়। আমি কোনো উত্তর না দিয়ে শুধু তার দিকে তাকিয়ে মৃদু হেসেছিলাম। এটাই ছিল আমার সম্মতি, আমার না বলা উত্তর। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে আমরা অনেকগুলো নীল পাথর খুঁজে পাই। সে সবচেয়ে সুন্দর আর মসৃণ পাথরটা আমার হাতে দিয়ে বলে, এই পাথরটা আজ থেকে তোর। যতদিন যাবে এর রং হয়তো কিছুটা মলিন হবে, কিন্তু এর অস্তিত্ব কখনো হারাবে না। আমাদের সম্পর্কটাও ঠিক এমনই যারা। তার উপমাগুলো সবসময়ই আমার মনকে জয় করে নিত। আমি বুঝতে পারতাম সে শুধু একজন ভালো ছাত্রই নয়, তার ভেতরে একজন কবিও বাস করে। এই সফরের মাধ্যমেই আমাদের সম্পর্কটা পরিবারের অন্য সদস্যদের এবং বন্ধুদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সবাই আমাদের একসাথে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং আমাদের মধ্যেকার বিশেষ সম্পর্কটা সবাই ইতিবাচকভাবেই গ্রহণ করেছিল। আমাদের বন্ধুরা প্রায়ই আমাদের দুজনকে নিয়ে মজা করত, যা আমাদের সম্পর্কটাকে আরও সহজ এবং সুন্দর করে তুলেছিল। কোনো লুকোচুরি বা ভয়ের দরকার আমাদের মধ্যে ছিল না। সফর থেকে ফিরে আসার পর আমরা দুজনেই উপলব্ধি করি যে আমাদের এই সম্পর্কটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন। আমরা আর শুধু বন্ধু বা পরিচিত হিসেবেই থাকতে পারছিলাম না। আমাদের অনুভূতিগুলো একটা সুন্দর পরিণতির জন্য অপেক্ষা করছিল। আমরা দুজনেই মনে মনে সেই শুভ দিনের জন্য প্রস্তুতি নিতে শুরু করি, যেদিন আমাদের ভালোবাসাটা দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পাবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আমরা কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করি। ওবায়দুল ভাইয়া একটি স্বনামধন্য সফটওয়্যার ফার্মে ইন্টারভিউ দিয়ে খুব ভালো একটি পদে যোগ দেয়। অন্যদিকে আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। আমাদের দুজনের পথ ভিন্ন হলেও লক্ষ্য ছিল এক, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সম্পর্কটাকে পরিণতি দেওয়া। এই কঠিন সময় আমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠি। ওবায়দুল ভাইয়া চাকরিতে যোগ দেওয়ার পর তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং পরিপক্কতা আসে। সে এখন আর আগের মতো লাজুক বা দ্বিধাগ্রস্ত নয়। সে তার অনুভূতি প্রকাশে অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। একদিন সে আমাকে ফোন করে বলে, যারা আমি কাল আমাদের বাড়িতে আমার বাবা মাকে তোর কথা বলতে চাই। আমি আর এক মুহূর্তও দেরি করতে চাই না। তার এই দৃঢ় কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা আনন্দে ভরে ওঠে। আমি শুধু বলতে পারি, আমি তোমার অপেক্ষায় থাকব। পরের দিন ওবায়দুল ভাইয়া তার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা খুলে বলে। আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক এতটাই ভালো ছিল যে তারা এই প্রস্তাবে কোনোভাবেই অবাক হননি, বরং তারা যেন এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলেন। ওবায়দুল ভাইয়ের মা আমার মাকে ফোন করে তাদের ইচ্ছার কথা জানান। দুই মায়ের ফোনালাপের মাধ্যমে আমাদের সম্পর্কের আনুষ্ঠানিক যাত্রার প্রথম ধাপ সম্পন্ন হয়। আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের কোনো জগতে বাস করছি। কিছুদিনের মধ্যেই দুই পরিবার একসাথে বসে আমাদের বিয়ের ব্যাপারে আলোচনার জন্য দিন নির্ধারণ করে। যে মানুষটিকে আমি ছোটবেলা থেকে আমার খেলার সাথী, আমার বন্ধু হিসেবে জেনে এসেছি,
আজ সেই আমার জীবনসঙ্গী হতে চলেছে। এই অনুভূতিটা ছিল অসাধারণ। আমাদের বাড়ির পরিবেশ আনন্দে মুখরিত হয়ে ওঠে। সবাই আমাদের নিয়ে আলোচনা করত, আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত। এই মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। তবে সব কিছুর মাঝেও আমার মনে একটা সূক্ষ্ম ভয় কাজ করছিল। আমি ভাবছিলাম, বিয়ের পর আমাদের এই সুন্দর সম্পর্কটা বদলে যাবে না তো? বিয়ের দায়িত্ব, নতুন পরিবেশ, নতুন পরিচয়, এই সব কিছু কি আমাদের ভালোবাসার উপর কোনো প্রভাব ফেলবে? আমি আমার এই ভয়ের কথা ওবায়দুল ভাইয়াকে জানাই। সে আমার কথা শুনে হেসে ফেলে এবং আশ্বস্ত করে বলে, সম্পর্কের নাম বদলাতে পারে যারা, কিন্তু অনুভূতি কখনো বদলায় না। আমি তোর বন্ধু ছিলাম, আছি এবং সারা জীবন থাকব। স্বামী হিসেবে আমি শুধু তোর প্রতি আরও বেশি দায়িত্বশীল হব, এর বেশি কিছু নয়। তার এই কথাগুলো আমার সব ভয় দূর করে দেয়। আমি বুঝতে পারি আমাদের সম্পর্কের ভিত্তি এতটাই শক্তিশালী যে কোনো কিছুই একে দুর্বল করতে পারবে না। আমাদের ভালোবাসা শুধু আবেগ বা আকর্ষণের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এর ভিত্তি হল বন্ধুত্ব, বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি গভীর বোঝাপড়া। এই ভিত্তিটাই আমাদের সম্পর্ককে সারা জীবন অটুট রাখবে। অবশেষে আমাদের বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় পুরোদমে। কেনাকাটা, আত্মীয়স্বজনের আনাগোনা, বাড়ির সাজসজ্জা, সব কিছু মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। আমি লক্ষ্য করি এই সব কিছুর মধ্যেও ওবায়দুল ভাইয়া আমার ছোট ছোট পছন্দের দিকে খেয়াল রাখছে। আমার বিয়ের শাড়ির রং থেকে শুরু করে আমার ঘরের পর্দা পর্যন্ত সব কিছুতেই তার মতামতের ছোঁয়া ছিল। সে চেয়েছিল আমাদের নতুন জীবনের শুরুটা যেন আমার স্বপ্নের মতোই সুন্দর হয়। বিয়ের আগের রাতে আমাদের বাড়িতে হলুদের অনুষ্ঠান ছিল। সবাই গান, হাসি আর আনন্দে মেতে উঠেছিল। আমি হলুদ শাড়ি পরে স্টেজে বসেছিলাম, আর আমার ভাবনার জগতে ভেসে বেড়াচ্ছিল ওবায়দুল ভাইয়ার সাথে কাটানো হাজারো স্মৃতি। আমার মনে হচ্ছিল আমার জীবনের বৃত্তটা যেন আজ পূর্ণ হতে চলেছে। যে রহস্যময় যাত্রাটা একদিন শুরু হয়েছিল, আজ তা এক সুন্দর গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমার চোখে ছিল আনন্দাশ্রু, আর বুকে ছিল এক নতুন জীবন শুরু করার উত্তেজনা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়। লাল বেনারসিতে সেজে নববধূ রূপে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার পাশে দাঁড়ানো মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগভরা কণ্ঠে বললেন, খুব সুখী হ মা, ওবায়দুল তোকে সব সময় যত্নে রাখবে। মায়ের আশীর্বাদ আমার জন্য শক্তি হয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখি সোনালি শেরওয়ানিতে আমার জন্য অপেক্ষা করছে আমার জীবনের সঙ্গী ওবায়দুল হাসান। তার চোখে আমি ভালোবাসা, সম্মান আর একরাশ স্বপ্ন খুঁজে পাই। আমাদের বিয়ে খুব সুন্দর এবং পারিবারিকভাবে সম্পন্ন হয়। কাজী সাহেবের বলা কবুল শব্দটি উচ্চারণের মাধ্যমে আমরা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হই। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমার হাতের মুঠোয় চলে এসেছে। যে মানুষটিকে এতদিন দূর থেকে ভালোবেসেছি, আজ সেই আমার, শুধুমাত্র আমার। পরিবারের সবার মুখে হাসি, শুভকামনা আর আনন্দ আমাদের নতুন জীবনকে স্বাগত জানাচ্ছিল। বিয়ের পর আমি যখন ওবায়দুলের হাত ধরে নতুন বাড়িতে প্রবেশ করি, তখন কোনো ভয় বা অস্বস্তি লাগেনি। কারণ আমি জানতাম আমি এমন এক জগতে পা রাখছি যেখানে অপেক্ষা করছে ভালোবাসা আর যত্ন। সে আমার হাত ধরে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। আমাদের জন্য সাজানো নতুন ঘরটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর ছিল। প্রতিটি কোণায় ছিল যত্ন আর আন্তরিকতার ছোঁয়া। ওবায়দুল মুচকি হেসে বলল, স্বাগতম যারা, আমার ছোট্ট পৃথিবীতে তোমাকে স্বাগতম। আমাদের বিবাহিত জীবনের শুরুটা ছিল শান্ত আর আনন্দময়। ওবায়দুল্লার কথা রেখেছিল। সে আমার বন্ধুর মধ্যেই পাশে ছিল। আমরা একসাথে হাসতাম, গল্প করতাম, ভবিষ্যতের পরিকল্পনা করতাম। আমার পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার ব্যাপারেও সে পূর্ণ সমর্থন দেয়। তার একটাই কথা ছিল, তোমার স্বপ্ন মানেই আমার স্বপ্ন, আমরা একসাথে সব পূরণ করব। এই সমর্থন আমার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয়। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম বিয়ের মাধ্যমে আমাদের ভালোবাসা কমেনি,
বরং এর গভীরতা আরও বেড়েছে। এখন আমাদের সম্পর্কে যুক্ত হয়েছে দায়িত্ব, কর্তব্য এবং একে অপরের প্রতি আজীবন পাশে থাকার অঙ্গীকার। মাঝে মাঝে ছোটখাটো অভিমান বা মতভেদ হতো, কিন্তু দিনের শেষে আমরা দুজনই জানতাম আমরা একে অপরের পরিপূরক। এসব ছোট ছোট অভিমান আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করত। একদিন রাতে বারান্দায় বসে চাঁদ দেখতে দেখতে আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, তুমি এত বছর ধরে কিভাবে অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিলে? কখনো বলতে ইচ্ছে হয়নি? সে হেসে উত্তর দেয়, ইচ্ছে তো প্রতিদিনই হতো, কিন্তু ভয় ছিল যদি আমার কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তার এই স্বীকারোক্তি শুনে আমি উপলব্ধি করি, সত্যিকারের ভালোবাসা ধৈর্যের মাধ্যমেই পরিপূর্ণতা পায়। আমাদের গল্প হয়তো কোনো রূপকথা নয়, কিন্তু এটি আমাদের বাস্তব গল্প, দুই বন্ধুর ধীরে ধীরে জীবন সঙ্গীতে রূপান্তরের গল্প। এটি ধৈর্য, বিশ্বাস আর পবিত্র ভালোবাসার গল্প। আমাদের পথচলায় অনেক রহস্য ছিল, অনেক না বলা কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে ভালোবাসারই। আমরা শিখেছি ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে অর্জন করা যায় না, সঠিক সময়ে তা নিজেই পথ খুঁজে নেয়। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি ধীরে ধীরে এগানো এক সুন্দর যাত্রা। একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ধৈর্যই সম্পর্ককে শক্ত করে। পরিবারের আশীর্বাদ এবং সম্মতি যে কোনো সম্পর্ককে পূর্ণতা দেয়। কেবল আবেগ বা আকর্ষণ নয়, বোঝাপড়া এবং বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কই সারা জীবন স্থায়ী হয়। ভালোবাসার মানে শুধু অধিকার নয়, বরং একে অপরের স্বপ্নকে সম্মান করা এবং একসাথে তা পূরণের পথে হাঁটা। আমাদের গল্পটি সেই শিক্ষারই একটি ছোট্ট উদাহরণ। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।